অনলাইনের মাধ্যমে যদি কেউ রিটার্ন দাখিল করে, সেক্ষেত্রে কর ফাঁকির অনেক স্কোপ থাকার সম্ভাবনা বেশি থাকে। এটা অডিটের মাধ্যমে ধরা পড়বে। আসলে এনবিআর এর সে সক্ষমতাটা আছে কিনা, এক। আর ২ নাম্বার হচ্ছে আমরা অনেক সময় দেখি পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সরকারি প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক ব্যক্তির দ্বারা দখল হয়ে থাকে। আসলে এই চাপের কারণে সক্ষমতা নাই বা তারা হচ্ছে ব্যাখ্যা দেয় জনবল সংকট। সার্বিক দিক যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে আসলে আপনার বক্তব্যটা একটু আমি শুনতে চাই। জি, এনবিআর যে ফরম্যাটিং আছে সেটা হচ্ছে যে আমাদের তো এখনও যে বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা ফুল অটোমেশন যেটা বলতে বোঝায় আর কি, সেই ফুল অটোমেশনের জায়গায় তো এখনো ফুল যেতে পারে নাই। তবে প্রচেষ্টার ড্রাইভ আছে। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে সবচাইতে বড় জিনিস যেটা আছে যে সেটা হচ্ছে যে মানে যে সরকার, মানে সরকার যিনি আসবেন বা সরকারে যিনি আছেন, হ্যাঁ, তার একটা কমিটমেন্ট থাকতে হবে যে আমার রাজস্ব বোর্ড বা সরকার কিভাবে চলবে, যে সরকার কতটুকু জনগণের কাছে জবাবদিহি থাকবে আর কি। এইটা যতক্ষণ পর্যন্ত যেই থাকুক ক্ষমতায়, তারা তাদের মননে মগজে এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত তারা উপলব্ধি না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের বিষয়টা ওইভাবে যাবে না। তো আপনি যেটা বলেছেন এনবিআর এর সক্ষমতাটা আছে বা যতটুকু আছে এখনও আমি বলবো যে পর্যাপ্ত নয়। তাদের ম্যানপাওয়ার সমস্যা আছে এবং প্লাস হচ্ছে অটোমেশন যে ম্যাটারগুলো আছে, যে অটোমেশন, আমি একটা যদি পদ্মা ব্রিজ করি তাহলে এই যে অটোমেশন যে ম্যাটারটা, আমাকে কেন অটোমেশনটা আমি কেন দেরিতে করব। আমি একটা উদাহরণ দিই, ধরেন নর্দমায় কিন্তু আপনার কীটপতঙ্গ জন্মগ্রহণ করবে। আজকে যদি রাজস্ব বোর্ডটা যদি আপনার ওই পর্যায়ে থাকতো, ওই পর্যায়ে থাকলে পারে তখন কিন্তু মানুষ দুর্নীতি করতো, দুর্নীতি করে টাকাটা কোথায় রাখতো। হ্যাঁ, এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত আমরা মানে এই জায়গাটা না যেতে পারবো তখন পর্যন্ত কিন্তু দুর্নীতি। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটা যে বিষয়টা যেটা দেখা যায়, এটা সবাই জানে। একটা রাষ্ট্র কাঠামো যখনই আমি রেজিস্ট্রেশন করছি মৌজা মূল্য থাকে, তো এক একটা জায়গায় এক এক মৌজা মূল্য। দেখুন একটা গুলশানে, বনানীতে বা আপনার গ্রামগঞ্জের এক একটা মৌজা মূল্য। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি 5 কোটি টাকার সম্পত্তি কিনলাম, কিন্তু আমার দলিল মূল্য হলো আপনার হচ্ছে 1 কোটি টাকা ধরেন। তাহলে এই যে 4 কোটি টাকা, তো এই 4 কোটি টাকা যে একজন হলো যে কিনলেন উনি গেইন করলেন, অর্থাৎ উনি ওনার ব্ল্যাক মানিটা এখানে ইনভলভ করলেন। আর যিনি বিক্রি করলেন উনি কিন্তু 5 কোটি টাকা পেলেন। তো 5 কোটি টাকা পেলে ওনার হচ্ছে 4 কোটি টাকা ব্ল্যাক মানি হয়ে গেল। অর্থাৎ উনি টাকা কোথায় গিয়ে সিন্ধুকে রাখবেন বা কোথায় রাখবেন বা কী অবস্থান রাখবেন। তো এই যে আমাদের যে আবার হচ্ছে যে এই টাকাটাই, এটা অনেক সময় ট্যাক্স অফিস দলিল মূল্যটাকে গ্রহণ করে, ম্যাক্সিমামই গ্রহণ করে। আবার হচ্ছে যে এটা আবার হলো আরেক কর্তৃপক্ষ আছে, দুদক যখন থাকে তখন দুদক আবার এটাকে ধরে। তাইলে মানে একটা মানে গভর্নমেন্ট যখনই রেজিস্ট্রেশন করলাম তখন আমার রেজিস্ট্রেশনের ক্ষেত্রেই তো আমাকে বিষয়টাকে বিশ্লেষণ করতে হবে যে অ্যাকচুয়াল যে টাকাতে ক্রয় বিক্রয় হবে সেই টাকাতেই আমাকে রেজিস্ট্রেশনটা করতে হবে, এটা ইনশিওর করতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত এই জায়গাগুলো ইনশিওর না করতে পারবো তখন কিন্তু আপনার হলো যে বিষয়গুলো থাকবে, এই যে একজনের কাছে ব্ল্যাক মানি হলো, আবার আরেকজন কী করলো, ব্ল্যাক মানিটাকে ব্যবহার করলো। তো এই যে ব্যবহার করার মধ্যে একটা কিন্তু একটা অ্যাকাউন্টিং যে ফর্মের যে মানে একটা বৈষম্য তৈরি হয়ে গেল। মানে এগুলো অনেকগুলো ফ্যাক্টরস আছে। এগুলোকে আমরা যতক্ষণ পর্যন্ত নীতিগতভাবে, সরকার যখন পর্যন্ত নীতিগতভাবে এগুলোকে ঠিক না করতে পারবে ততক্ষণ পর্যন্ত আপনার যত যাই বলেন, যেভাবেই বলেন, এভাবে কিন্তু মানে অ্যানোমালিস থেকে যাবে।